আজ সারাদিন আহানের ব্যস্ততার ভিতর দিয়ে কেটেছে। সব সকালে বাচ্চাদের পড়িয়ে ভার্সিটিতে যাওয়া, তারপর ভার্সিটি ছুটি হলে দুটো টিউশনি, সব শেষ করে বিকালে বাসায় ফিরে একটু ঘুমিয়ে সে এবার গেছে রিপার দেওয়া ঠিকানায়। আজ থেকে নতুন টিউশনি শুরু। বেশ বড় বাড়ি, ভালো বেতন পাবো মনে হচ্ছে। এটার বেতন ভালো হলে বাকি যে দুইটা টিউশনি আছে সেগুলো ছেড়ে দিব। এত জার্নি ভালো লাগে না। গেটে দাঁড়ানো আছে দেখছি। রিপা আপু কত বড় উপকার করলো আমার। আহানা এগিয়ে গিয়ে বলল সে এই বাসার মেয়েকে পড়াতে এসেছে। ও, আপনি মিতু মামুনিরে পড়াতে এসেছেন? দাঁড়ান, আমি রিপা আপাকে ডাকতেছি। কথাটা বলে দারোয়ান চলে গেল বাসার ভিতরে। আহানা এদিক ওদিক তাকাচ্ছে। বাসার সামনে একটু জায়গাও খালি নেই যেখানে সূর্যমুখী ফুল নাই। এটা আবার কেমন বাড়ি? মানুষের গোলাপ পছন্দ হয়, আবার একসাথে অনেক ফুল পছন্দ হয় আর বাগান করে। সেটা দিয়ে এখানে দেখি চারিদিক হলুদ আর হলুদ। আজব বাড়ি তো। এখান থেকে একটা ফুল নিয়ে যাব যাওয়ার সময়। সূর্যমুখী ফুল আমার তেমন পছন্দ না, কিন্তু এতগুলো থেকে একটা নিয়েই যেতেই পারি। দেখতে ভালোই। ওমা, গন্ধরাজ ফুল। আহানা গেট খুলে দৌড় দিল সেদিকে। বাড়ির একদম শেষ প্রান্তে গন্ধরাজ ফুলের লম্বাটে বিরাট বড় সারি, একদম হাফ কিলোমিটার হবে। এত সুন্দর লাগছে, সবুজের উপর সাদা আর সাদা, সব ফুল ফুটে আছে, বেশ লাগতেছে দেখতে। আহানা একটা ফুল দিয়ে কানে গুছে পেছন ফিরে তাকালো। গোল করে বিরাট একটা খোলামেলা বারান্দা। মনে হয় যেন বারান্দার সামনে ইচ্ছে করেই গন্ধরাজের শাড়ির বিস্তার করা হয়েছে, যাতে বারান্দায় বসে অনায়াসেই ঘ্রাণ নেওয়া যায়। আহানা আরও দুটো ফুল নিয়ে এগিয়ে গেল। গন্ধরাজ ফুল ওর অনেক পছন্দের, আর একজনের বাগান বলে বেশি নিল না। আহানা সামনের দিকে এসে দেখলো বাসার ভিতর থেকে রিপা আসতেছে হাসি মুখে। আহানা আজ প্রথম দিন বলে 6টা বাজার আগেই চলে এসেছে। যাক, আহনা এসেছে তাহলে। এই 1 মিনিট, সরো সরো, সরে দাঁড়াও, স্যার আসতেছে। আহানা রিপার কথা মতো সরে দাঁড়ালো। শান্ত কার নিয়ে ঢুকতেছে গেট দিয়ে। প্রতিদিন এ সময় এসে অফিস থেকে ফেরে। রিপা বলল স্যারের সাথে কথা বলিয়ে দিবে, কিন্তু পরে স্যার এখন ফ্রেশ হতে যাবে। শান্ত ফোনে কথা বলতে বলতে চলে গেল বাসার ভিতর। আহানা পাশের সূর্যমুখী ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছে, শান্তর দিকে খেয়াল করলো না। এগুলা থেকে নাকি তেল বের হয়। আমি কি 1 বোতল তেল নিতে পারবো? তাহলে রান্নার তেল কিনতে হবে না কয়েকদিনের জন্য। রিপা আহানাকে ভিতরে আসতে বলে সেই কখনই চলে গেছে। আহানা এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে সূর্যমুখীর বাগানে ঢুকে পড়েছে। একটা ফুলের মাঝখানে হাত দিয়ে টিপে টিপে সে মাটিতে বসে পড়েছে, তাও তেল বের হচ্ছে না। পরে মনে করার চেষ্টা করলো রূপাদের বাসায় ডিসকভারি চ্যানেলে দেখেছিল সূর্যমুখীর তেল কি করে বের করে। সব ভুলে গেছে সে, খানিকটা মনে আছে, তাই নিজের বুদ্ধি দিয়ে মন মতো এবার ফুলটাকে কেলাচ্ছে সে। সূর্যমুখীর বাগানটা বরাবর যে রুমটার সামনে, সেটা হলো শান্তর রুম। শান্ত রুমে ঢুকে দরজা লক করে হাতের ব্যাগটা সোফায় রেখে টাই খুলতে খুলতে বারান্দার পর্দা সরিয়ে বারান্দায় চলে আসলো। তারপর টাইটা রুমের ভিতরের দিকে ছুঁড়ে মেরে শার্ট খুলে ফেললো। তারপর তার নজরে পড়লো বাগানের দিকে একটা সূর্যমুখী ফুল বারবার নড়তেছে। শান্ত প্রকুচকে সেদিকে চেয়ে রইল। তারপর গায়ের গেঞ্জি খুলতে খুলতে সেদিকে ভালো করে খেয়াল করলো। একটা মেয়েকে দেখা যাচ্ছে, সে গোল হয়ে মাটিতে বসে সূর্যমুখী ফুলকে বসে বসে কিলাচ্ছে। মেয়েটা কে? আহানা কিছুই পেল না। তেল তো দূরে থাক, শেষে কয়েকটা সূর্যমুখীর বীজ নিয়ে হাঁটা ধরলো। শান্ত দারোয়ানকে ডাক দিয়ে বলল বাগান চেক করতে। তারপর গোসল করতে চলে গেল সে। আহানা গায়ের জামা থেকে মাটি ছেড়ে বাসার ভিতরে ঢুকতেছে। রিপা ওকে নিয়ে নিতুর রুমে চলে গেল। নেভি ব্লু কালারের রুমটা, ছোটোখাটো রুম, বড় বড় মানুষের আকারের দুটো টেডি বিয়ার আছে সেখানে। ফ্লোরে বসিয়ে রাখা একটা গোলাপি আর একটা নীল।
একটা ছোট বিছানা আর টেবিল আর একটা আলমারি আছে সেখানে। আহানা গিয়ে চেয়ার টেনে বসলো। রিপা নিতুকে ডেকে আনতে গেছে, সে তার মায়ের রুমে এখন। নিতু তার রুমে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসতেই আহানাকে দেখে চমকে গেল। আহানাও তাকে দেখে চমকে একেবারে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। এটা তো সেই মেয়েটা যে কাল ওই অশুভ লোকটার সাথে ছিল। আরে তুমি আহানা আপু না? আহানা ঢোক গিলে বলল। সরি, আমি ভুল করে চলে আসছি। আহানা ব্যাগ নিয়ে এক দৌড় মারল। রিপা গিয়ে ওকে আটকালো। তখনই আরে আরে কই যাও, কি হয়েছে সেটা তো বলবা। এরকম করে চলে যাচ্ছ কেন? নিতুকে চেনো তুমি? আহানা ভ্রু কুঁচকে বলল। মাফ করে দিও, আমি এই টিউশনি করাতে পারবো না। শান্ত তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে দারোয়ানের সাথে কথা বলতেছে। দারোয়ান জানালো নিতুকে যে নতুন ম্যাডাম পড়াতে এসেছে। সে সূর্যমুখী বাগানে ঢুকেছিল। শান্ত ঠিক আছে বলে পিছন ফিরতেই দেখলো আহানা ভূত দেখার মতো তাকিয়ে আছে ওর দিকে। তারপর চোখ নামিয়ে দৌড় দিল। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে বলল। দাঁড়ান। আহানা থেমে গিয়ে দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছে। আপনি আমার বাসায় কি করছেন? আপনাকে কেন বলতে যাব? আজব তো, আমার বাসায় আসছেন আর বলছেন আমাকে কেন বলতে যাবেন? আমি কি করব না করব সেটা আপনাকে বলতে হবে। আপনার কথার একটু সৌন্দর্য নেই, অলওয়েজ বিচ্ছিরিভাবে উত্তর দেন। তো যখন এটা জানেন তখন আমার সাথে কথা বলতে আসেন কেন আপনি? স্টুপিড। কি বললেন? আমি স্টুপিড? বের হন আমার বাসা থেকে। বেয়াদব মেয়ে একটা। আকরাম মিয়া, এর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। রিপা আর নিতু মুখে হাত দিয়ে চেয়ে আছে শান্ত আর আহানার দিকে। আহানা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে থেকে বলল। আমাকে অপমান করলে আমিও অপমান করি। কথাটা বলে সে চলে গেল। শান্ত ওর চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে আবার ফিরে আসবে নির্ঘাত আমাকে অপমান করার জন্য। আহানা সূর্যমুখী বাগান থেকে কাদা মুঠো করে নিয়ে এগিয়ে আসতেছে। শান্ত রিপা আর নিতুর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল। নাটক হচ্ছে এখানে, যাও এখান থেকে। কথাটা শেষ না করতেই ওর সারা গায়ে কাদা এসে পড়ল। চোখ বন্ধ করে সে পেছন ফিরল। তারপর রাগে গজগজ করতে করতে তাকালো। আহানা দাঁত কেলিয়ে বলল। চলে যাচ্ছি। আমাকে অপমান করলেন তাই আমিও করলাম। মানুষকে বলতে পারবো মিস্টার শান্তকে কাদা লাগিয়ে তার বাসা থেকে বের হতে পেরেছি। ইউ স্টুপিড। শান্ত এগিয়ে যেতেই মা এসে পড়ল সেখানে। হুইল চেয়ার নিয়ে নিচে চালিয়েই ড্রয়িং রুমে এসে পড়েছেন তিনি। আহানা চমকে ওনার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ওনাকে কোথায় যেন দেখেছে সে, মনে করতে পারছে না। বারবার মনে হচ্ছে মহিলাটি তার চেনা। মা দেখো, আমি মাত্র গোসল করেছি আর এই মেয়েটা কি করেছে? মা আহানার দিকে চেয়ে রয়েছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। 7 বছর আগে এই মেয়েকে তিনি দেখেছেন। আরে এ তো আহানা, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারলেন না তিনি। তার যে কথা বন্ধ হয়ে গেছে। তিনি শুধু মুচকি হেসে কাঁদতে কাঁদতে হাত দিয়ে আহানাকে কাছে ডাকলেন। আহানা তাকিয়ে আছে হতভম্ব হয়ে। মনে আসতেছেই না এই মহিলাকে সে কোথায় দেখেছে, তাই এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল সে। শান্তর মা কাঁদতে কাঁদতে আহানাকে জড়িয়ে ধরেছেন। শান্ত, নিতু, রিপা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। উনি কেঁদেই যাচ্ছেন। মা, তুমি ওনাকে চিনো? মা কাদার জন্য কিছু ইশারাও করতে পারছেন না, শুধু রিপার দিকে তাকিয়ে রান্না রুমের দিকে ইশারা করলেন। তার মানে কিছু আনতে আহানার জন্য। রিপা তাই করলো। আহানার এইটুকু মনে পড়লো তার আন্টি হন ইনি, তবে কিসের আন্টি, কোথাকার আন্টি তা মনে করতে পারল না সে। উনি চোখ মুছে আহানার হাতে মুঠো করে ধরে আছেন এখনো। তারপর শান্তকে ইশারা করলো তাকে নিজের রুমে দিয়ে আসতে। শান্ত আবার ফ্রেশ হতে চলে গেছে। মায়ের এমন ভাব দেখে মনে হয় আহানাকে কত আগে থেকে চেনেন তিনি, কিন্তু সে তো আহানাকে চেনে না। শান্ত ফ্রেশ হয়ে এসে মাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসালো। মা আলমারির দিকে ইশারা করলো, তারপর হাত দিয়ে পৃষ্ঠা উল্টানোর মতো করে বোঝাতে চাইলেও আলমারি থেকে এমন কিছু বের করতে যেটা বইয়ের মতো। শান্ত আলমারি খুলল। আহানা বোকার মতো সব দিক দেখে যাচ্ছে। আন্টির বারান্দা দিয়ে লম্বাতে
গন্ধরাজের শাড়িটা দেখা যায়। রুমটা খয়েরি রং করা, বেশ দেখতে, পরিপাটি একদম। শান্ত আলমারি খুঁজে একটা হালকা পাতলা লাগেজ বের করলো, বই পেল না। তারপর লাগেজটা নিয়ে মায়ের সামনে রাখতে গিয়ে আহানাকে ধমক দিয়ে বলল, সরুন এখান থেকে, দেখেন না এটা রাখছি, পিলারের মতো দাঁড়িয়ে আছে। আহানা ভ্রুকুচকে দূরে সরে দাঁড়ালো। শান্ত লাগেজটা খুলে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলো। শান্তর বাবার ফ্রেন্ড জোন নিয়ে তোলা একটা ছবি খুঁজে বের করলেন মা। 10 জনের একটা ছবি, সবার গায়ে নীল কোট। অ্যালবামটা খুঁজে তারপর শান্তর বাবার গলায় হাত রাখা একটা লোককে ইশারা করে দেখালেন তিনি। শান্তকে শান্ত চিনতে পারল না। আহানা মাথা উঁচু করে তাকিয়ে বলল, আরে এটা তো আমার বাবা। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকালো, তারপর মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়িয়ে আবার কেঁদে দিলেন। শান্ত এখনো চিনতে পারল না লোকটাকে। কি করে চিনবে? এই ছবি যখন তোলা হয়েছে তখন সে আমেরিকা ছিল, প্রায় 10 বছরের মতন সেখানে ছিল সে। তবে যতদূর মনে আছে বাবার একজন বন্ধু ছিল, আয়াত হক নাম। ছোটবেলায় তার মেয়েকে একবার পানিতে ফেলে দিয়েছিলাম আমি, তখন মনে হয় মেয়েটার বয়স 4 বছর ছিল। তাহলে ইনি কি সেই আঙ্কেল? মা, উনি কি আয়াত আঙ্কেল? মা মাথা নাড়ালেন। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মেয়েকে ছোটবেলায় একবার পানিতে ফেলে দিয়েছিলাম, আর বড় হয়েও ফেলিয়েছি পানিতে। কি মিল! মা আহানাকে হাত দিয়ে ডেকে পাশে বসালেন। আহানা বাবার ছবিটা ধরে সাথে সাথে কেঁদে দিল। মা এবার নিজের কান্না থামিয়ে আহানাকে বুকে ধরে চুপ করে রইলেন আর আহানার মাথা মুছতে লাগলেন। আহানা তার এই আন্টিকে কত দেখেছে, কত রাত আন্টির সাথে সে ঘুমিয়েছে, আর আজ এত বছর পর হঠাৎ দেখে সে প্রথমে চিনতেই পারল না তাকে। শান্তর মা আহানার বাবার ছবিতে আঙ্গুল দিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করছেন। আহানা আন্দাজেই বলল, বাবাও মারা গেছে, আমরা আপনাদের অনেক খুঁজেছি। পরে বাবার লাশ নিয়ে চলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের লোক থেকে জানলাম যে রিয়াদ আঙ্কেলও কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। সেই একই কারে বাবাও ছিলেন। তারা দুজনেই একসাথে একটা জায়গায় যাচ্ছিল। আমি আর মা আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু আপনাদের বাসায় এসে জানলাম আপনারা গ্রামের বাড়ি চলে গেছেন। ফোনও বন্ধ ছিল আপনাদের। ওইদিকে বাবাকেও কবর দিতে হতো, আর আমরা আপনাদের গ্রামের বাড়ি কোথায় সেটা জানতাম না। তাই আমরাও চলে গিয়েছিলাম বাবার লাশ নিয়ে। এরপরে অনেকবার খুঁজেছি, তাও আপনাদের পাইনি। শান্ত গম্ভীর গলায় বলল, আমি আমেরিকা থেকে যেদিন ফিরেছি সেদিনই সব ঘটেছে। নিতুর জন্ম আর বাবার মৃত্যু। বাবাকে একটিবার জীবিত অবস্থায় দেখলাম না আমি। বাবা কল করে বলেছিল হসপিটালে আসছি, সেখানে দেখা হবে। বাবাকে গ্রামের বাড়ি খবর দিয়ে আমরা 2 মাসের মতো সেখানে ছিলাম। তারপর আবার ফিরে এসে কয়েক বছর পর নতুন বাসা নিয়েছিলাম, তাই হয়তো আমাদের পাননি। আহানা শান্তর মায়ের ইশারা বুঝতেছে না কিছুই। শান্ত বলল, আপনার মায়ের কি খবর সেটা জানতে চাচ্ছে মা। আমার মা ভালোই আছেন। বাবা মারা যাওয়ার পর কত যে ঝড় গেছে আমাদের পরিবারের উপর দিয়ে, এখন ভালোই আছি। আন্টি, আমাদের বাসায় আসবেন একদিন। কে যাবে আপনাদের বাসায়? আমি? জীবনেও না। ও, আপনি না, তুমি তো আমার অনেক ছোট, তুই বললেও হয়। আহানা ভ্রু কুচকে বলল, আন্টি, আজ আমি আসি। মা ওর হাত মুঠো করে ধরে রাখলেন, যেতে দিলেন না। রিপা নাস্তা নিয়ে সোফার রুমের টেবিলের আঁকতেছে এক এক করে। আহানা সোফায় এসে বসতেই শান্ত চোখ বড় করে বলল, তুমি আমাদের বাসায় আসছো কি করতে? আহানা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগেই শান্তর মা ওর দিকে চেয়ে চোখ বড় করলেন। তাই শান্ত আর কিচ্ছু বলল না, সোজা নিচের রুমে চলে গেল। সে শান্তর মা আহানার মাথায় হাত বুলাচ্ছেন। শান্ত নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে আলমারি খুঁজে একটা ছবি বের করলো। একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। পাশেই সারা মুখে 3 পাউন্ডের কেক মাখানো একটা ভূত দাঁড়িয়ে আছে। ভূতটা শান্ত আর মেয়েটা আহানা। শান্ত যেমন আহানাকে জ্বালাতো, আহানাও ওকে খুব জ্বালাতো। ছবিটাতে দুজনেই বেলু,
এই বেলু হওয়ার কারণটা হলো তারা ঝগড়া লাগলেই একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে ফেলতো। তাই শান্তর মা আর আহানার মা মিলে দুজনকে বেলু করে রাখতো। তাহলে এই সেই মেয়েটা যখন আমার সাথে ঝগড়া করতো তখনই আমার বোঝা উচিত ছিল আমার সাথে এমন করে ঝগড়া করতো একজনই। এই ছাঁচের বোতল আবার আমার লাইফে ব্যাক করেছে, তাও ম্যাচিওর হয়ে। এবার তো তার ঝাড়ানোর লেভেল আরও হাই। অবশ্য আমিও কম না, এর টাইট কেমনে দিতে হয় জানা আছে আমার। সবার আগে ওরে তো আমি পানিতে ফেলাইছিলাম। যাক, কিছু মনে নেই ওর, এটাই ভালো হয়েছে। না হলে এখন চেঁচামেচি করে কান ছালাপালা করে দিত। শান্ত ছবিটার দিকে তাকিয়ে মুচকি হেসে ছবিটা ল্যাম্প শেডের পাশে রেখে দিল। সেদিন কেক একটু নিয়ে শান্ত আহানার জামাতে লাগিয়েছিল বলেই আহানা গোটা কেকটা শান্তর মাথায় চেপে লাগিয়ে দিয়েছিল। আর আমি এই শয়তান মেয়েটাকে চিনতেই পারলাম না। আহানা নাস্তা করে বলল এবার সে চলে যাবে, রাত হয়ে গেলে যেতে সমস্যা হবে। মা রিপাকে ইশারা করলো শান্তকে ডাক দিতে। রিপা গিয়ে শান্তর রুমের দরজায় নক করলো কয়েকবার। শান্ত ঘুমিয়ে পড়ছিল এতক্ষণে, চোখ ডলতে ডলতে এসে দরজা খুলতেই রিপা বলল মা ডাকতেছে। শান্ত বাথরুমে এসে মুখটা হালকা ধুয়ে গিয়ে মায়ের পাশে বসলো। আহানা ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চলে যাবে। তাই ওকে শান্তর মা থামতে বলল। কেন বলল সে বুঝতেছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভেবে যাচ্ছে সে। শান্ত মায়ের চুলগুলো ঠিক করে দিচ্ছে আর আহানার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। মা এখন এই রুমে না থাকলে হয়তো আহানাকে ধাক্কা মেরে বের করতো সে। কাদা ছোড়ার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছেই না তার। একটা মেয়ের এত সাহস কি করে হয় বুঝি না আমি। শান্তর মা আহানার দিকে ইশারা করে হাত দিয়ে বাড়ি বানিয়ে দেখালেন, মানে আহানাকে বাড়িতে পৌঁছে দিতে বলতেছেন। শান্ত চোখ বড় বড় করে বলল ইম্পসিবল, পারবো না আমি। এর সাথে আমার শুধু ঝগড়া লাগে। আর তখন দেখলা না কেমন করে আমার গায়ে কাদা মেরেছিল। ওর সাথে তো আমার কোনো কথাই নেই, শুধু জানে তিলকে তাল করতে। ওকে আমাদের বাড়িতে আসতে মানা করে দাও। ছোটবেলায় ও জ্বালাইতো, আর এখন বড় হয়েও জ্বালাচ্ছে। মা চোখ বড় করে হুইল চেয়ারে ঘুরিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজার নিচে যে ছিটকিনি থাকে সেটাও লাগিয়ে দিলেন। শান্ত মাথার চুল টেনে নিজেকে ঠিক করে উঠে গিয়ে দরজার পাশে গিয়ে বলল ওকে সরি মা, আমি ওকে দিয়ে আসছি। প্লিজ রাগ করিও না, দরজা খুলো। শান্ত পিছন ফিরে দেখল আহানা দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে। শান্তর সাথে বাড়ি ফেরার ইচ্ছে তারও নাই, কোনো মতে বাসায় পৌঁছতে পারলেই হলো তার। এই মেয়ে দাঁড়াও, মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর এই মেয়ে ঢং করছে। এখন এর কিছু হইলে মা আর দরজা খুলবে না। উফ, কি ঝামেলা। শান্ত দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে, আহানাও হাঁপিয়ে গেছে। দুজনের মাঝে এখন দূরত্ব 1/2 কিলোমিটারের মতো, কিংবা তার চেয়ে একটু কম। আহানা জোরে জোরে শ্বাস নিতে নিতে পেছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে। আহানা জোরে জোরে বলল এত ঢং কারে দেখান? আমাকে 100 বার বাসা থেকে বের করে দেওয়ার কথা বলে এখন আবার আমার পিছু নিয়েছেন কেন? চুপ। আর একটা কথা বললে হাতের কাছে ইট স্তূপ আছে, ছুঁড়ে মেরে তোমার মাথার খুলে উড়িয়ে দেব। মারুন না, আমিও দেখি আমার হাতের কাছেও অস্ত্র আছে। 10 মিনিট পর। ম্যাডাম ম্যাডাম দেখে যান একটু। মা রিপার আওয়াজ পেয়ে দরজাটা খুলে হালকা ফাঁক করে বাইরে তাকালেন। শান্ত আর আহানা দুজন দুজনের সাথে মারামারি করতে করতে এসে নিচে বসে গেল ফ্লোরে। দুজনেই চোখ ডলতে ডলতে মারামারি করতেছে। এখনও মা চোখ বড় করে হুইল চেয়ার ঘুরিয়ে ওদের কাছে এসে দেখলো ওদের দুজনের সারা গায়ে বালি আর বালি। রিপা জলদি করে পানি এনে দুজনের গায়ে ঢেলে দিয়েছে, তারপর টিস্যু দিয়েছে। আহানা চোখ মুছতে মুছতে বলল আন্টি দেখুন না, আপনার ছেলে আমার চোখে বালি মেরেছে। আম্মু, ওর কথা শুনবা না। আগেও আমার গায়ে বালি মেরেছে, তাই আমিও মেরেছি। আন্টি তার আগে উনি আমার পাশে ইট মেরেছে। ভেবে দেখুন, আমার গায়ে ইটটা পড়লে আজ আমার কি হতো? মা হেসে দিলেন। তার চোখের সামনে একদম শান্ত। আহানার ছোটবেলাটা ফুটে উঠেছে। আপনারাও এখনো জাননি? ও মাই গড।
কি করে যাব রিপা? এই মেয়েটা এত ভেজাইল্লা। আমি ভাবে ভাবে ওর বাড়িতে ড্রপ করতে চেয়েছিলাম, আর সে কিনা আমার চোখে বালি মেরে দিল। আপনি ভালো মানুষ তাই না? আমার চোখে কি বালি ভূতে মেরেছিল? লাগবে না আপনার সাহায্যের, বাই। আহানা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে চলে গেল। মা আঙ্গুল তুলে শান্তকে ইশারা করে বলল আবার আহানাকে দিয়ে আসতে। শান্ত টিস্যু আর একটা নিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে আহানার সামনে দাঁড়ালো। এই কি সমস্যা তোমার? এরকম ভাব কারে দেখাও? একদম বাড়ি দিয়ে গোসল করাই দেবো আমাকে ভাব দেখাতে আসলে। বেয়াদব মেয়ে একটা। আমি আপনার সাথে বাড়ি ফিরবো না, ব্যাস। তুমি ফিরবে না, তোমার ঘাড় ফিরবে। কথাটা বলে শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। হাত ছাড়ুন। আপনার সাথে থাকলে নির্ঘাত আমাকে মরতে হবে। আমি আমার জীবনকে জেনে শুনে মরতে দিতে পারি না। আমাকে বলছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি মরতে চাও না? আমি সেটা বিশ্বাস করব? আর জীবনে যদি আমার বাসায় এসেছো তো দাঁত ভেঙে দেবো তোমার। যাব না আমি আপনার সাথে। তো এটা আমার মাকে বলতে পারোনি? তখন তো বোকার মতো চেয়েছিলে। আন্টি মন খারাপ করবে তাই বলিনি। তোমরা এত ধরনের কথা কেমনে বলতে পারো? আমার মাথায় বাড়ি দাও একটা। দিব। বেশি কথা বলে মাঝ পথে নামাই দেবো তোমাকে, ইডিয়েট। আমি ইডিয়েট? তাহলে আপনি ইডিয়েট হোল স্কোয়ার। ম্যাডাম, স্যার আর আহানা এখনো যায়নি, গাড়ির বাইরে দাঁড়িয়ে ঝগড়া করতেছে। মা মাথায় হাত দিয়ে রিপাকে ইশারা করলো যেন তাকে বাসার বাইরে নিয়ে চলে যায়। রিপা তাই করলো। মাকে বাইরে দেখতেই আহানা আর শান্ত ঝগড়া থামিয়ে দাঁত কেলিয়ে জলদি করে কারে উঠে বাসা থেকে বেরিয়ে গেল। শান্ত কার চালাতে চালাতে আহানাকে জিজ্ঞেস করলো মা চলে গেছে কিনা। আহানা উকি মেরে দেখে বলল, রিপাপু নিয়ে যাচ্ছে ওনাকে। তাহলে কইছিলাম আমরা? আমি আপনাকে কুত্তার ফ্রেন্ড কুত্তা বলছিলাম। ও হ্যাঁ, তোমার এত বড় সাহস! তুমি তো নিজেই কুত্তা, আই মিন কুত্তি। আর তোমার সংস্পর্শে এসে ভালো মানুষও কুত্তায় পরিণত হয়। তার মানে আপনি স্বীকার করতেছেন যে আপনি কুত্তা? চুপ, বেয়াদব মেয়ে একটা। আর কখনো আমাদের এরিয়ার ধারের কাছেও আসবা না। আপনি বলার জন্য আমি বসে নেই। আমি আর জীবনেও আপনার মুখ দেখতে চাই না। কখনো ওই ফ্লাইওভার দিয়ে ভোর 5টার সময় যাবেন না বলে দিলাম। আপনাকে যেন আমি আর না দেখি। তোমার কথায় উঠবো বসবো আমি? আপনার কথায় উঠবো বসবো আমি? আন্টি রিপাপুকে দিয়ে আমাকে ফোন করলেই আমি চলে আসব। ও রিয়েলি? তলে তলে এত? তার মানে তুমি চাও প্রতি সন্ধ্যায় আমি তোমাকে এইভাবে বাসায় পৌঁছে দেই? ও এভাবে তো ভেবে দেখিনি। তো ভাবো, এক কাজ করা যায়। আপনি অফিস থেকে দেরি করে ফিরিয়েন, তাহলেই তো হয়। তুমি আমার মাকে চিনো না। আমার মা রিপাকে দিয়ে আমাকে কল করিয়ে বাসায় আনবে, তাও সিকনেসের কথা বলে। তুমি আমাদের বাসায় না আসলেই তো হয়। আর ফাইন, আমি ভোর 5টায় ফ্লাইওভার দিয়ে যাব না। ডিল? ওকে ডিল। শান্ত সায়দাবাদ আসতেই আহানা ওকে বলল গাড়ি থামাতে। বাসা কই? জেনে কি করবেন? তোমাকে এইভাবে রোডে ছেড়ে দিলে মাকে কি বলবো আমি? তোমার বিশ্বাস নেই। কেউ তোমাকে রেপ কিডন্যাপ করতে আসলেও তার সাথে ঝগড়া লাগাই দিবা তুমি। তাও যেন তেন ঝগড়া না, একেবারে মোক্ষম ঝগড়া। বেচারা পরে পাগল হয়ে পাবনার দিকে ছুটবে। কি বললেন? ফাইন, আমার কি? যদি এই ছোটখাটো বস্তির এলাকায় ঢুকতে আপনার কোনো সমস্যা না হয় তো চলুন। আহানা গাড়ি থেকে নেমে হাঁটা ধরেছে। শান্ত গাড়ি থেকে নেমে পেছন পেছন আসতেছে আহানার। আহানা একটা টিনের বাড়ির সামনে এসে থেমে বলল, ওকে যান, এখন আমার বাসায় এসে গেছে। কি? আর ইউ সিরিয়াস? এইটা তোমাদের বাসা? যতদূর জানি আয়াত আঙ্কেলের তো আমাদের মতোই বাড়ি গাড়ি ছিল, তাহলে এখন এটা কি? তুমি কি সত্যি আয়াত আঙ্কেলের মেয়ে? আহানা চোখ বড় করে ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ছিপি খুলে শান্তর মুখে ছুঁড়ে মারল। বোতলের সব পানি শান্ত হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ফাইন, প্রমাণ পেয়েছি, আর প্রমাণ লাগবে না। তাই বলে পানিতে ভিজাইলা? তোমাকে আমি...
শান্ত এদিক ওদিক তাকিয়ে কিছু পেল না। পরে আহনাদের বাসার দরজায় গিয়ে নক করলো কয়েকবার। আহানার মা এসে দরজা খুলে শান্তকে দেখে শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে বললেন, কি চাই? এক মগ পানি। মা দিবা না বলতেছি। আহানা, তুই কখন এলি? আর উনি কে? আন্টি, আমাকে এক মগ পানি দিন। আহানা মাকে মানা করে যাচ্ছে। মা কি করবে বুঝে উঠতে না পেরে মগে পানি নিয়ে শান্তর হাতে দিল। আহানা ততক্ষণে একটা নারকেল গাছের পিছনে গিয়ে লুকিয়েছে। শান্ত এগিয়ে এসে গাছের পিছনে গিয়ে আহানার গায়ে পানি সব ঢেলে দিল, তারপর ফিরে আসলো। এ কি করলা বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত নিচে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর ভিজাবা আমাকে? অবশ্যই ভিজাবো, বেয়াদব একটা। আহানা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে গেল। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়েছে। কি রে, এবার তো বল কি হয়েছে? আর ছেলেটা কে? শান্তি আন্টির ছেলে। কোন শান্তি? আরে রিয়াদ আঙ্কেলের ওয়াইফ। মা চোখ বড় করে আর 1 মিনিটও দেরি না করে দরজা খুলে দৌড় দিলেন। আরে আরে মা, কই যাচ্ছ? মা কিছুটা জোর গতিতেই শান্তর সামনে গিয়ে দাঁড়ালেন। শান্ত সবেই গাড়িতে ঢুকতে যাচ্ছিল। কি হয়েছে আন্টি? শান্ত, কত বড় হয়ে গেছো তুমি! আমার বিশ্বাস হচ্ছে না আমি আবার তোমাকে দেখতে পাবো। ভাবিনি কখনো। এসব বলতে বলতে আহানার মা কেঁদে দিলেন। শান্ত ওনার দুহাত মুঠো করে ধরে বলল, কাঁদবেন না প্লিজ, বাট আমি একটা কথা বুঝলাম না, আপনাদের বাড়ি ঘরের এই হাল কেন? সে অনেক কথা। তোমার মা কেমন আছে সেটা বলো। আর সেদিন তোমার ভাই নাকি বোন হয়েছিল, সে কেমন আছে? আরে কতটা দিন দেখি না, কত খুঁজেছি তোমাদের। সেই সময় তোমাদের একটা সাহায্যে আমাদের অনেক দরকার ছিল। কি হয়েছিল প্লিজ বলুন। বাবা, আসো আমাদের এই ছোট্ট বাসায়, কিছু মুখে দাও, বলছি তোমাকে সব। শান্ত আহানার মায়ের সাথে ওদের বাড়িতে আসতেছে। আহানা মুড়ির বয়াম নিয়ে বিছানার এক কোণায় বসে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। দরজা খুলে শান্ত ভিতরে ঢুকতেই আহানা ওকে দেখতে পেয়ে ঠিকঠাক হয়ে বসে ভ্রু কুঁচকে বলল, আপনি আবার বের হন আমার বাড়ি থেকে। আহানা, এটা কি রকম ব্যবহার? মা তুমি জানো না, উনি আমাকে ওনার বাসা থেকে বের হয়ে যেতে বলেছে কতবার। চুপ থাক, যা চা বানিয়ে আন। আহানা দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছে। শান্ত চেয়ার টেনে বসতে বসতে বলল, চিনি দিও না। আহানা দাঁত কেলিয়ে চেয়ে থেকে মনে মনে ভাবল, আজ তোরে আমি গুড় দিয়ে চা বানাই খাওয়াবো। শান্ত আহানাদের রুমটা ভালো করে দেখছে। সে নিজে যে চেয়ারটাতে বসে আছে সেটা একটা কাঠের চেয়ার। তার পাশে একটা পুরনো কাঠের টেবিল আছে। সেখানে কিছু বই, কলমদানি আর একটা আয়না, সামনে একটা বিছানা। তবে এটা হলো চৌকি টাইপের, হেলান দিয়ে বসা যাবে না ওরকম খাট। আর কিছু নাই রুমটাতে। আহানার মা চোখ মুছতে মুছতে কথা শুরু করলেন, তোমার আয়াত আঙ্কেল মারা যাবার পর আমরা যখন বাড়ি ফিরি, তাকে কবর দেওয়ার পর তখন জানতে পারি সকল সম্পত্তি নাকি আহানার চাচু মজনু নিজের নামে করে ফেলেছে। কি করে কি করব বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় আমাকে তারা পরের দিনই আহানাকে সহ বের করে দিয়েছিল বাসা থেকে। আমি পুলিশের কাছেও গেছিলাম, কিন্তু তারা পুলিশকে কাগজপত্র দেখিয়ে দিয়েছে। আর পুলিশ আমাকে জানালো সেখানে নাকি সাফ সাফ লেখা আছে আহানার বাবা আহানার 18 বছর হওয়াতে দেরি, তাই আপাতত তার সকল সম্পত্তি মজনুর নামে করে দেখেছে, যেন তার আকস্মিক মৃত্যু ঘটলে তিনি সম্পত্তি সামলাতে পারেন। আর মজনু ভাই কিনা আমাকে আর আহানাকে বের করে দেয়, যেন আমাদেরকে তিনি চেনেনই না। আহানার বাবা এমনটা করবেন না কখনো, তা আমি জানি, কিন্তু আহানার নমিনি করে যেতেন, আর নয়তো আমার নামে করে দিয়ে যেতেন। কিন্তু মজনুর নামে যে করে দিয়েছে সে তার কথা আমি ঠিক সেদিনই জানলাম। আমি এই বিষয়টা একটু
একটু বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আহানার বাবা বিন্দুমাত্র কিছু করলেও আমাকে জানাতেন, আমাকে না জানিয়ে কিচ্ছু করতেন না তিনি। তাহলে দলিলটাতে যে সই ছিল সেটা কি ছিল সেটাই বুঝতে পারছিলাম না। আমি আজও আমার বাবা মা কেউ নেই, পাশে পেলাম নিজের বোনকে। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বোন আমার সাথে আমার বাসায় থাকতো বাবা মায়ের মৃত্যুর পর থেকে। সে একটু পড়াশোনা করেছে, বেশি করেনি, তাই সে বাসা থেকে বের করে দেওয়ার পর আমরা ৩-৪ দিন আমাদের বাসায় দারোয়ান কাসেম চাচার বাসায় ছিলাম। আহানার বাবার প্রতি শ্রদ্ধা ছিল বলেই তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। সেদিন আমার বোন রোকেয়া অনেক চালাক চতুর, সে কয়েকদিনের মধ্যেই কোনো মতে একটা গার্মেন্টসে ঢুকে যায়, আর আমিও বাধ্য হয়ে গার্মেন্টসের চাকরিটা শুরু করি। দারোয়ানের বাসা ছেড়ে একটা বাড়ি খুঁজে পাওয়া পর্যন্ত আমরা এক দাদির বাসায় ছিলাম। ততদিন দাদিটা অনেক ভালো ছিলেন। আমার বোনের পরিচয় ছিল, তার মেয়ে নাকি আমার বোনের সাথে গার্মেন্টসে কাজ করত, তাই আমাদের সমস্যার কথা শুনে আমাদের থাকতে দেন। সেদিন আহানার দামি দামি জামা আমি বিক্রি করে হাঁড়ি পাতিল এসব কিনলাম। ওর জন্য তখন 2-3টা জামা ছিল অবশিষ্ট। টাকার অভাবে আমি সব বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। সেদিন এতদিন ভালো পরিবেশে থেকে বড় হয়ে তারপর এরকম একটা অবস্থায় হুট করে এসে পড়ার পরিবেশের সাথে মানিয়ে নিতে আহানার বেশ হিমশিম খেতে হয়েছিল। তো আঙ্কেল নমিনিও তো করে যেতে পারতো আহানার নামে সম্পত্তি দিয়ে, সেটা করেননি কেন? আমি সেটাই বুঝলাম না। বাবা, আমারও এটা মাথায় ঢোকেনি, কারণ একদিন আহানার বাবা আমাকে এই ব্যাপারটা সম্পর্কে বলেছেন আহানাকে নমিনি করে দিবেন। তাহলে সম্পত্তি মজনুর নামে কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। ঘাপলা আছে, তখন আপনাদের বাসায় কেউ ছিল না বলে কেস জিততে পারলেন না। শিট। কিছু করার নাই, আমরা এতদিনে সব মানিয়ে নিয়েছি। একা 3জন মেয়ে আর কত লড়তে পারে? তা তোমার মায়ের কি খবর এখন? অনেক ইচ্ছা তার একটু দেখব। আপন বলতে উনিই ছিলেন। তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, আমি চিনতেই পারিনি। আমেরিকা থেকে কবে এসেছো? আমি সেদিনই এসেছি যেদিন বাবার আয়াত আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার তো আপনাদের কথা মনেই ছিল না, কারণ সেই ছোটবেলায় আপনাদের বাসায় আসা যাওয়া হতো, তারপর সব ভুলে গেছিলাম। আর সেদিন লাশবাহী গাড়ি করে বাবার লাশটাই এসেছিল। আয়াত আঙ্কেলের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। বাবা কার ড্রাইভ করছিল, পাশে যে আয়াত আঙ্কেল ছিল তা আমরা আজ জানলাম আহানার থেকে। মা সেই থেকে কথা বলার শক্তি হারিয়েছে। আপনাদের ছবি দেখতো আর কাঁদতো। কত ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমরা কয়েক মাস বাদেই আপনাদের বাড়িও গিয়েছিলাম, বাট সেখানে দারোয়ান জানালো বাসাটা বিক্রি করে দিয়ে আপনারা নাকি চলে গেছেন। কোথায় গেছেন তার হদিস সে জানে না। এভাবে সব শেষ হয়ে আবার পুনর্জীবিত হবে ভাবতেই পারিনি। আপনি এক কাজ করুন, আমার সাথে চলুন বাসায়। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। চা রেডি, ধরেন। আহানা ঠাস করে চায়ের কাপটা টেবিলের উপর রাখলো। শান্ত ভ্রু নাচিয়ে মুখে এক চুমুক দিতেই কেশে উঠল। আহানা মুচকি হেসে বলল। মিষ্টি আর একটু দিব? শান্ত হালকা হেসে বলল, মিষ্টি কম হয়েছে, নাড়তে হবে আর একটু। এটা বলেই শান্ত আহানার হাত মুঠো করে ধরে সেখান থেকে আঙ্গুল একটা নিয়ে চায়ে চুবিয়ে নেড়ে নিল। ও মা গো, আউচ, হাত চলে গেল আমার, হাত ছাড়ুন। ব্যাস, পারফেক্ট। তোরা এখনো আগের মতোই ঝগড়া করছিস, একটুও বদলাসনি? আহানা নিচের আঙ্গুল মুখে পুরে চুষতে চুষতে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বের হন আমাদের বাসা থেকে। শান্ত আহানার কথায় কোনো মনই না দিয়ে আহানার মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি চলুন না আমার সাথে। কিন্তু বাবা, এত রাতে? তো কি হয়েছে, দরকার হলে আমাদের বাসায় থেকে যাবেন, এখন চলুন। তাহলে অপেক্ষা করো, আমি শাড়িটা বদলিয়ে আসি। মা ভিতরের রুমে গেলেন। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে। শান্তর পরনে ব্লু টি শার্ট আর জিন্স, সবই ঠিকঠাক ছেলেটার, তবে স্বভাব খারাপ এই আর কি। চলো বাবা, আমি তৈরি। শান্ত আহানার আম্মুর হাত ধরে হাঁটা ধরেছে। আহানা দরজার কাছে দাঁড়িয়ে চোরের মতো চেয়ে আছে ওদের দিকে। মা থেমে গিয়ে বলল,
আহানা বাসায় একা, আহানা যাবে না? শান্ত ভ্রুকুচকে বলল। হ্যাঁ, এই বিনা দাওয়াতের মেহমান, চলুন। আহানা মুখ বাঁকিয়ে বাসার দরজা আটকিয়ে ফেলল। তারপর বাসার ভিতর থেকে বলল, যাব না। না, আমি আহানাকে রেখে যেতে পারবো না, একা একটা মেয়ে। আন্টি, আপনি হাঁটা ধরেন, আমি এনে আনছি। মা শান্তর কথা মতো হেঁটে চললেন। শান্ত হাত কচলাতে কচলাতে বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলো। কি বললাম না যাব না? তুমি যাবে না? তোমার 20 গুষ্টি যাবে। চলো এখন, দরজা খুলো। 1 নম্বরের বেয়াদব একটা। আমি যাব না মানে যাব না। তাহলে তোমার মাকে আর দেখবা না, আমি ওনাকে আমাদের বাসায় রেখে দিব। একা একা থাকো তুমি তাহলে। আহানা তাড়াহুড়ো করে দরজা খুলে ড্যাব ড্যাব করে চেয়ে থেকে বলল। মা কোথায়? শান্ত ওর কথার উত্তর না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। হাত ছাড়ুন। কথায় কথায় হাত ধরে টানাটানি শুরু করেন কেন আপনি? শান্ত চিকন সরু মাটির পথটা দিয়ে হেঁটে চলেছে আহানার হাত ধরে। তারপর আহানাকে কারের সামনে এনে ওর হাত ছাড়ালো। ওর হাত ছাড়লো শান্ত। মা চোখ বড় করে আহানার কাছে এসে ওর কানে ফিসফিস করে বললেন, কি সমস্যা তোর? এরকম করছিস কেন? জানিস না শান্ত কি হয় তোর? তো কি করব? কিছু করতে হবে না, চুপ থাক। শান্ত কারের দরজা খুলে দিয়ে বসতে বলল আহানার মাকে। উনি আহানাকে নিয়ে ভিতরে এসে বসলেন। শান্ত কার চালাতে চালাতে রিপাকে কল করে বলল ডিনার রেডি করতে। আহানার মাকে নিয়ে আসতেছে সে। তারপর বাসার সামনে আসতেই আহানার মা কেমন করে যেন চেয়ে রইলেন বাসার দিকে। তারও ঠিক এরকমই একটা রাজপ্রাসাদ ছিল। তাও এই ভেবে পুলিশ খুশি হলেন যে আপনজন বলতে কাউকে তো পেল অবশেষে। শান্তর মা যখন শুনেছেন আহানার মা আসতেছে, তখন থেকে তিনি দরজার কাছে এসে বসে আছেন। আহানার মা কার থেকে নামতেই শান্তর মাকে দেখে বুবু বলে চিৎকার করে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। আহানা কার থেকে নেমেই ভ্যাট করে কেঁদে দিয়েছে ওদের দুজনের কান্না দেখে। শান্ত আহানার দিকে চেয়ে এক ভ্যাটকানি দিয়ে চলে গেল নিচের রুমের দিকে। আহানা কাঁদতে কাঁদতে এসে মায়ের পিঠে হাত বুলালো। শান্তর মা কান্না থামিয়ে এবার একটু হাসলেন। তারপর ভিতরে চলে গেলেন সাথে আহানার মাকে নিয়ে। মুখ দিয়ে কিছুই বলতে পারছেন না, অথচ এ কটা বছরে কত কথা জমিয়ে রেখেছিলেন তিনি। আহানা সোফায় বসে এদিক ওদিক দেখছে, আর তার মা মনের সব কথা শান্তের মাকে খুলে বলছেন। শান্তর মা ইশারা ইঙ্গিতে কথার তাল মেলাচ্ছেন। আহানা এবার উঠে বাসাটা একটু ঘুরে দেখতে চাইলো, পরে ভাবলো ওই লোকটার সাথে আবার দেখা হয়ে গেলে আবার আমাকে উল্টে পাল্টা বলবে। তার চেয়ে বরং আমি গন্ধরাজের বাগানটা দেখে আসি। আহানা বাসা থেকে বেরিয়ে বাসার পিছন দিকটায় গেল। বাতি জ্বালানো থাকায় বাগানটা বেশ সুন্দর লাগছে এবং স্পষ্টও লাগছে। আহানা ফুল কয়েকটা ছিঁড়ে কানে গুছে হাঁটা ধরলো। চারপাশে বাউন্ডারি করা, মাঝখানে বাসা, চারিদিকে গন্ধরাজ ফুলের ঘ্রাণে মো করতেছে। আহানার মন চাচ্ছে এখানে সারা জীবন বসে থাকতে। এখানে অনেকক্ষণ থেকে আহানা এবার বাসার সামনে আসলো। বারবার সূর্যমুখী বাগানটার দিকে নজর যাচ্ছে তার। যদিও এই ফুল তার পছন্দের তালিকায় পড়ে না, তাও দেখতে ভালো বলে একটু একটু করে এগোচ্ছে সে। বাগানটার ভিতরে ঢুকে সে মাথা উঁচু করে ফুলগুলো দেখে যাচ্ছে। শান্ত বারান্দায় একটা চেয়ারে বসে পা গ্রিলের উপর রেখে গান শুনছে আরামসে। হঠাৎ চোখ খুলতেই দেখলো সূর্যমুখীর বাগানটার কিছু ফুল নড়তেছে। তার মানে নির্ঘাত আহানা সেখানে। শান্ত কান থেকে ইয়ারফোন খুলে এগিয়ে এসে বলল, আহানা। আহানার আর একটুর জন্য হার্ট অ্যাটাক হতো। বুকে থুথু দিয়ে পাশের বারান্দার দিকে চেয়ে বলল, ধমক দেওয়ার কি আছে? আমি কি ফুল ধরছি নাকি? ধরো নাই, ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিয়েছ। আমার মায়ের গন্ধরাজ ফুলের বাগানে সব ফুল দেখে মাথায় দিয়ে রেখেছো তুমি। আপনার মা তো আমার আন্টি হয়, তাই সেই অধিকারে ধরেছি, তাতে আপনার কি? বের হও আমার বাগান থেকে, তারপর বুঝাচ্ছি আমার কি। বের হব না, আমার ইচ্ছা আমি এই বাগানটা ঘুরে ঘুরে দেখব। শান্ত ভ্রুটা কুচকিয়ে বলল, ওয়েট, আসছি আমি।
আহানা ঢোক গিলে বাসার ভিতর জলদি করে এসে সোফার পিছনে লুকিয়ে পড়েছে। শান্ত হন হনিয়ে বাগানের দিকে গিয়ে এদিক ওদিক তাকালো, কোথাও আহানাকে পেল না। আহানা হাঁপাতে হাঁপাতে পড়ল, মা, আন্টি, কেউ বলবেন না আমি কই লুকিয়েছি? শান্ত ড্রয়িং রুমে এসে চারপাশটা ভালো মতন দেখে নিল। আহানা নেই। আহানার আম্মু সোফায় বসে আছেন, পাশেই হুইল চেয়ারে শান্তর মা বসে আছেন। দুজনেই শান্তের দিকে ভূত দেখার মতো চেয়ে আছেন। রিপা দাঁত কেলিয়ে পাশে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসতেছে। আচ্ছা, আহানা ছোটবেলায় সবসময় সোফার পিছনে লুকাতো, তো আই গেস ও এখনো সোফার পিছনেই লুকিয়েছে। আহানা কথাটা শুনতে পেয়ে জিভে কামড় দিয়ে পাশে দিয়ে বেরিয়ে এক দৌড় দিল। দেখছেন আপা, দুজনে এখনো সেই আগের মতোই আছে। আমি তো ভেবেছিলাম এত বছর পরেও ওদের কিছু মনে থাকবে না, কিন্তু এখন তো দেখি সব মনে আছে ওদের। তা আপনার ছোটটা কই? মেয়ে হলো নাকি ছেলে, সেটাই তো জানতে পারলাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস। শান্তও দৌড় দিল। মা মুচকি হেসে রিপার দিকে চেয়ে ইশারা করলেন। রিপা গেল নিতুকে আনতে। নিতু পা টিপে টিপে সোফার রুমে আসলো, তারপর মুচকি হেসে সালাম দিয়ে পাশে বসে পড়ল। আহানার মায়ের মহিলাটির প্রতি তার আলাদা একটা শ্রদ্ধা আছে, কারণ ছোট থেকেই সে মায়ের কাছে ওনাদের ছবি দেখত। আহানার মা নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি মেয়ে, একদম দেখতে শান্তর মতো হয়েছে। শান্তর মা মুচকি হাসলেন। ওদিকে আহানা দৌড়তে দৌড়তে করিডোরের শেষ প্রান্তে এসে থেমে গেছে, আর যাওয়ার পথ নেই। শান্ত হাত মুঠো করে মুড়িয়ে মুড়িয়ে আসতেছে। এদিকে, এই খবরদার, আমাকে টাচ করবেন না বলে দিলাম। আমার বাগান নষ্ট করবে আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? তা হচ্ছে না। কি 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 করবেন আপনি? শান্ত এগিয়ে এসে আহানার চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলো। চারণ লাগতেছে আমার। কি এমন করেছি যে আমাকে এরকম শাস্তি দিচ্ছেন? এই যে দেখো কি করেছো, আমার 2টা সূর্যমুখী ফুল গাছ মাটির গোড়া থেকে নড়িয়ে চড়িয়ে দিয়েছো, যার কারণে ওগুলো মাটিতে শুয়ে গেছে। এখন এই মুহূর্তে তুমি পুঁতে দিবা, না হলে চুল টেনে ছিঁড়ে হাতে ধরাই দেবো তোমার। মা, আন্টি। লাভ নাই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। চুপচাপ আমার কাজ করে দাও, না হলে কাদা খাইয়ে দেবো। আহানা ভ্রুকুচকে মাটিতে গোল হয়ে বসে গাছগুলো পুঁতে দিচ্ছে, আর মাঝে মাঝে আজ চোখে শান্তর দিকে তাকাচ্ছে। মনে মনে ঠিক করে নিয়েছে সে এর শোধ তুলবে যে করেই হোক। পারফেক্ট। নেক্সট টাইম আমার বাগানে প্রবেশ করবে না তুমি, ওকে? এখন বের হও আমার বাগান থেকে। আহানা দাঁতে দাঁত চেপে চলে যাওয়ার সময় হাতের কিছু কাদা শান্তর গায়ে লাগিয়ে এক দৌড় মারল। ইস, মেয়েটা এত দুষ্ট, আজকে আমাকে দিয়ে 100 বার গোসল করিয়েছে, বেয়াদব। এটাই হাতের কাছে ভাই, শিওর আমি ওরে কাদা খাওয়াবো। শান্ত আহানাকে বকতে বকতে আবার গোসল করতে চলে গেল।